20,000 টাকা বাজেটে যারা এখন প্রিয়ন ফোন কিনতে চায় আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমি ম্যাক্সিমাম কমেন্ট করে তাদেরকে সাজেস্ট করি হলো পিক্সেল 5 নেওয়ার জন্য। তবে এই বাজেটে কিন্তু বেশ অনেকই ফোন পাওয়া যায়, তবে আমি দেখেছি যে ওই সব ফোনগুলোতে কোনো না কোনো প্রবলেম আছে। স্পেসিফিক্যালি যদি আমি স্যামসাং গ্যালাক্সি S10 এর কথা বলি, এই ফোনটা কিন্তু পিক্সেল 5 এর থেকে অনেক ভালো। তবে এই ফোনটাতে সামান্য কিছু প্রবলেম আছে, যে কারণে আসলে আমি এই ফোনটা 2024 সালে বা 23 সালেও আসলে কাউকে সাজেস্ট করিনি। পার্টিকুলারলি এই ফোনটা যদি এখন আসলে কেউ কিনতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যে জিনিসগুলো আছে স্যাক্রিফাইস সেগুলো যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু 20,000 টাকা এটা একটা বেস্ট ফোন হবে, এবং সেটা আদৌ আসলে স্যাক্রিফাইস করা আপনার জন্য সম্ভব কিনা সেটা আসলে এই ভিডিও দেখে আপনি মিলিয়ে নিতে পারবেন। তবে S10 নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এবার স্যামসাং গ্যালাক্সি S10 নিয়ে কথা বলি। প্রথমে যদি এই ফোনটা নিয়ে আমি কথা বলতে চাই তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটার ডিসপ্লে। এখন 2024 সালে এসে যদি কোনো ফোন এই ডিসপ্লে দিয়ে রিলিজ করে তাহলে ডেফিনেটলি সবাই সেটা পছন্দ করবে, এবং এটা সাইজও কিন্তু খুব বেশি ছোট নয়, কারণ এটা 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে, এবং এখনকার অনেক ফোনেই কিন্তু, অনেক ফ্ল্যাগশিপ ফোনেই কিন্তু 6.1 ইঞ্চির ডিসপ্লে আছে, এবং এগুলোকে একটা কম্প্যাক্ট ফোন হিসেবে ধরা হয়। এবং এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, HDR10 সাপোর্ট করে। তবে দুর্ভাগ্যবশত এই ডিসপ্লেটাতে কোনো হায়ার রিফ্রেশ রেট নেই, এবং সেই সময় আসলে ছিলও না। তবে এই ফোনটার যে ডিসপ্লে সেইটা নিয়ে কারোর কোনো কমপ্লেন হবে না। আপনি মুভি দেখতে গেলে বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেন, গেমিং করতে যান, এই ডিসপ্লেটা দেখলে আপনি এটা প্রেমে পড়ে যাবেন নিশ্চিত। এবং এই ডিসপ্লেটার যে ব্রাইটনেস আছে সেটা দিয়েও কিন্তু এখন আপনি প্রপার ডে লাইটে ইউজ করতে পারতেছেন কোনো প্রকার প্যারাহীন ভাবে। এবং এই ডিসপ্লেটা যে গ্লাসের প্রোটেকশনটা রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস 6 এর একটা প্রোটেকশন। তো চিন্তা করেন যে কত ভালো একটা প্রোটেকশনও কিন্তু এইটার সাথে আপনি পাচ্ছেন। এবং এর উপর নিচে যে বেজেল এবং চিন দেখতে পাচ্ছেন না, এইটা কিন্তু এখনকার অনেক ফোনে এইরকম টাইপের বেজেল চিন আপনি দেখতে পারবেন। সো 2019 সালেরও একটা স্মার্টফোন এখন কিন্তু সময়ের সাথে সাথে যথেষ্ট ভালো পপ আপ করতেছে এই সেকশনে, এবং যে কারণে এইটাকে একটা আপ টু ডেটেড আপনি মডার্ন স্মার্টফোন বলতে পারেন। এবং পুরো ডান সাইডে আপনি যে একটা সেলফি ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন, এখানে 10 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা আছে। তবে এই কাট আউটটা এখনকার সময়ের সাথে সাথে একটু বিগার মনে হবে, এবং এইটার পজিশনটা একটু কেমন জানি অফ প্লেস। এটা যদি মিডিলে হইতো তাহলে কিন্তু একদম বেস্ট মনে হইতো এই সময় এসেও। এবং এই ফোনটার কিন্তু নিচের সাইডে দেখলে এখানে একটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আছে, এবং এটা কিন্তু খুবই ভালো কাজ করে। তবে এইটার পজিশনিংটা একটু নিচের দিকে মনে হয়, আর একটু উপরে হইলে এটা কমফোর্টেবলি কিন্তু আনলক করা সম্ভব হতো। তাছাড়া এই ফোনটাতে কিন্তু ফেস আনলকও রয়েছে, সো কোনো ফিচারের মিসিং নাই। এবং যদি ব্যাক সাইডে দেখেন, এই যে টোটাল গ্লাসের ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করেছে। তাছাড়া এখানে যে আপনি লম্বা একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন না, এই ক্যামেরা বাম্পটা মোটামুটি একদম বডির সাথে মিশিয়ে আছে। তো এটা কিন্তু ওই সময়ের সাথে সাথে আপনি যদি মিলান এখনকার সময়ে তাহলে এটা সাবজেক্টিভ, কারণ হয়তো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে কারণ। তবে এটা খুব বেশি ডিস্ট্রাকটিভ না, যথেষ্ট ভালো বলা যায়। এবং এখানে কিন্তু 3টা ক্যামেরা সেন্সর আছে, একটা মেইন সেন্সর 12 মেগাপিক্সেলের, একটা টেলিফটো লেন্স সেটাও 12 মেগাপিক্সেলের, এবং আর একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে সেইটা 16 মেগাপিক্সেলের। তাছাড়া এর পাশে দেখেন আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এইটা হলো হার্ট রেটের জন্য সেন্সর, অর্থাৎ আপনি এই ফোনটা দিয়ে আপনার স্ট্রেস লেভেল এবং হার্ট রেটও কিন্তু মেপে ফেলতে পারবেন। সো ফোনটা থাকলে নিজেকে হালকা একটু ডাক্তার ডাক্তার মনে হবে। এবং যদি এই ফোনটার আপনি নিচের দিকে দেখেন, এখানে আপনি একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এইটাতে আপনি 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। তাছাড়া এই ফোনটাতে আপনি ওয়্যারলেস পাবেন চার্জ, আবার রিভার্স চার্জও করা যায়। সো লিটারেলি কোনো ফিচারের মিসিং এখানে নাই। আর একটা মজার ব্যাপার হলো, দেখেন এই চার্জিং পোর্টের পাশে আপনি এখানে একটা হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন, এবং এই ফোনটার টোটাল যে লাউড স্পিকার অর্থাৎ স্টিরিও স্পিকার রয়েছে সেটা যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে। তাছাড়া ফোনটা যদি আপনি ডান সাইডে দেখেন, উপরে জাস্ট এখানে একটা পাওয়ার বাটন, এবং বাম সাইডে দেখলে উপরে ভলিউম বাটন, এবং এখানে একটা কাস্টমাইজ বাটন পাচ্ছেন। এইটা আপনি চাইলে বিক্সবি বা যে কোনো প্রকার অ্যাপসও কিন্তু সেট আপ করে ফেলতে পারেন। তাছাড়া আপনি ফোনটা যদি উপরের দিকে দেখেন, এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এবং এই সিম স্লটে হাইব্রিড সিম স্লট রয়েছে, অর্থাৎ আপনি চাইলে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন বা একটা সিম স্লট দিয়ে সাথে একটা এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। সো যাদের স্টোরেজ দিয়ে খুব প্যারা খেতে হয় তারা কিন্তু এই ফোনটা ইউজ করলে এক্সটার্নাল এসডি কার্ডও কিন্তু ব্যবহার করতে পারতেছেন। সো এই ফোনটাতে লিটারেলি কোনো মিসিং কিন্তু এই সময় নাই। এবং এই ফোনটা যে ডিজাইন না, এখন 2024 সালে এসেও কোনোভাবে মনে হয় না যে এইটাকে আসলে ব্যাকডেটেড বলতে হবে। এইটা হাতের মধ্যে ধরে সুপার কমফোর্ট লাগে, কারণ এই রাউন্ডেড এজগুলো সাথে এই ফোনটা কিন্তু সুপার কম্প্যাক্ট একটা ফোন। সো যারা ছোট ফোন পছন্দ করেন উইথ বেটার একটা ডিসপ্লে, খুব সুন্দর একটা বিল্ড কোয়ালিটির, তাদের জন্য কিন্তু খুবই আইডিয়াল একটা ফোন। এবং এই ফোনটা
এখন কিন্তু মানে যেই দেখবে লিটারেলি কারোর আসলে অপছন্দ হওয়ার মতো খুব বেশি কারণ আমি দেখি না। তাছাড়া যদি এই ফোনটার পারফরমেন্সের কথা বলি, দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 855 এর একটা প্রসেসর। তো এই প্রসেসরটা 2019 সালের, এখন 2024 সালে এসে ব্যবহার করতে গেলে না কোনো প্যারা হয় না। আমি যে ফোনটা ব্যবহার করতেছি এটাতে 8GB র্যাম পেয়ার করতেছে, তো এর কিন্তু একটা 6GB র্যামের ভার্সন পাওয়া যায়। তবে এই ফোনটা ব্যবহার করতে গেলে পারফরমেন্স ওয়াইজ এই 2024 সালে এসেও একদম স্মুথলি চলে। এটা সর্বশেষ সফটওয়্যার পেয়েছে Android 12 এবং সেইটার সাথে এখন কিন্তু খুবই সুন্দর এক্সপিরিয়েন্স দিচ্ছে। দেখেন আমি এই ফোনটা ব্যবহার করতে যেয়ে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা এবং টুকটাক গেমিং করার সাথে সাথে ভিডিও টিডিও দেখার ক্ষেত্রে কোনো জায়গায় আসলে হ্যাংল্যাগ নাই, একদম স্মুথলি চলে। তবে এখন যদি কেউ 120 হার্জের ডিসপ্লে ইউজ করেন তাহলে আপনার কাছে একটু স্লো মনে হবে যে একটু রেসপন্সিভ কম, একটু স্লো মোশন চলতেছে ফোনটা। বাট এই ফোনটা যারা কিনতেছেন তারা আসলে হায়ার রিফ্রেশ রেটের ফোন চালাননি, সো পারফরমেন্স ওয়াইজ এই ফোনটাকে নিয়ে কোনো প্যারা খেতে হবে না। তবে হেভি গেমিং করতে গেলে আপনি এটা দিয়ে করতে পারবেন, বাট আমি দেখেছি প্রচুর হিট জেনারেট করে। সো হেভি গেমিং করার জন্য এই ফোনটা আমি কাউকে এখন সাজেস্ট করবো না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এইটা যে প্রসেসর আছে সেটা যথেষ্ট ক্যাপাবল এখন যে কোনো প্রকার টাস্কিং করার জন্য। তাছাড়া যদি এই ফোনটার আমি ক্যামেরার কথা বলি, দেখেন এখানে আপনি পিছনে 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। তার মধ্যে যে আলট্রা ওয়াইডের সেন্সর রয়েছে সেটা 12mm এর ফোকাল লেন্থ এবং আর একটা মেইন সেন্সর যেটা রয়েছে সেটা 26mm এর ফোকাল লেন্থ এবং যে টেলিফটো লেন্সটা রয়েছে সেটা 52mm এর ফোকাল লেন্থ। সো এই 3টা ফোকাল লেন্থ দিয়ে যে কোনো ধরনের টাইপের ফোকাল লেন্থ আপনি কাভার করে ছবি তুলতে পারতেছেন, এটা ডিজিটালি জুম করেও ছবি তুলতে পারতেছেন। সো যে কোনো ফোকাল লেন্থের ছবি আপনি খুব সুন্দরভাবে এটা তুলে ফেলতে পারবেন এবং আপনি অবাক হবেন যে 2019 সালের ফোন 2024 সালে এসেও এত ভালো ছবি এটা আপনাকে দিবে এবং এইটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটিও কিন্তু খুবই সুন্দর। এবং এর আগেও আমি বলেছি যে স্যামসাং কিন্তু সবসময় খুবই ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এবং এই ফোনটাতেও কিন্তু সেই রকম একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন এবং এইটা দিয়ে নাইট মুডেও আপনি ছবি তুলতে পারবেন। তবে নাইট মুডে যে ব্যাপারটা আমি দেখেছি যে টেলিফটো লেন্স যেটা আছে সেটা দিয়ে খুব বেশি শার্প ইমেজ পাওয়া যায় না। এবং আর একটা জিনিস হলো টেলিফটো লেন্সের ক্ষেত্রে আমি দেখেছি সেটা হচ্ছে দিনের বেলায় তুলতে গেলেও এটা লেন্স শিফটিং করলে অ্যাক্টিভ হইতে একটু সময় লাগে, অনেক সাবজেক্টের পরে ক্লিক করে এটা ফোকাস দিলে ওই লেন্সটা শিফটিং হয়। সো সেইটা খুব বেশি ইস্যু নয়। তবে আপনি যদি নাইট মোডে ছবি তোলেন তাহলে আপনি এটা যে আলট্রা ওয়াইড সেন্সর আছে সেটাতে একটু বেশি নয়েজ পাবেন, একটু শার্পনেস কম থাকবে এবং টেলিফটো লেন্সের পিকচার কোয়ালিটিও আসলে অত বেশি ভালো শার্পনেস আপনাকে দিবে না, তবে খুব ভালো এক্সপোজ পিকচার আপনি পাবেন এবং যে মেইন সেন্সরটা রয়েছে সেটা দিয়ে নাইট মুডে একদম বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন। ওভারঅল যে 3টা সেন্সর আছে না, যে কোনো সিনারিওতেই মোটামুটি আমি দেখেছি খুবই ইউজেবল পিকচার পাওয়া যায়। আরেকটা জিনিস যেটা এইটার যে পিকচার কোয়ালিটি আছে মোটামুটি অনেক সময় দেখা যায় যে একটু এখনকার সময়ের সাথে কম্পেয়ার করলে একটু ভাইব্রান্স, একটু কালার কম আছে, একটু ব্রাইটনেস কম আছে বা একটু শার্পনেস অনেক সময় কম আছে এবং সেই জিনিসটা কিন্তু আপনি চাইলে এডিট করে টুইক করে ঠিক করে নিতে পারবেন। সো যারা একটু এডিটিং করে ফেলতে পারেন তারা কিন্তু এইটা দিয়ে ছবি তুলেও একটু এডিট করে খুব সুন্দর ছবি আপলোড দিতে পারবেন এবং সেইটা দেখে আমার মনে হয় না যে কেউ বলবে যে এটা আপনার S10 দিয়ে তোলা। এবং এই ফোনটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্সও কিন্তু খুবই সুন্দর, কারণ এটা 2x পোর্ট্রেট তুলতে পারে 52mm এর যে ফোকাল লেন্থটা আছে সেটা দিয়ে এবং এই পোর্ট্রেট আমি দেখেছি যথেষ্ট ভালো এজ ডিটেক্ট করতে পারে এবং খুব সুন্দর একটা ফোকাল লেন্থও কিন্তু এটার মাধ্যমে পাওয়া যায়। 52mm পোর্ট্রেট তোলার জন্য কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো এবং বেশ ভালো ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু কম্প্রেস করতে পারে। তবে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই সেন্সরটার শার্পনেস একটু কম, যেটা আমি এর আগেও বললাম নর্মাল পিকচারের ক্ষেত্রেও টেলিফটো লেন্সের শার্পনেস একটু কম এবং এই পোর্ট্রেটের ক্ষেত্রে সেটা বেশি ভালো করে ভিজিবল হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এইটা এর আগেও যেটা বললাম যে এইটার ছবি তুললে অনেক সময় মনে হয় যে একটু কালার কম আছে এবং এখনকার ফোনে যেমন স্যামসাং তাদের কালার স্টাইল যেমন একটু পাঞ্চি ভাইব্রান্স পিকচার দেয়, সেই জিনিসটা এখানে একটু মিসিং আছে। সো সেটা আপনি চাইলে এডিট করে ঠিক করে নিতে পারবেন এবং পোর্ট্রেটগুলোও যদি আরেকটু শার্পনেস বাড়াই নেন তাহলে মোটামুটি ভালো পিকচার কোয়ালিটি কিন্তু এটাতে পাচ্ছেন, সেটা নাইট মুডেও কিন্তু একই অবস্থা। তাছাড়া এইটার যদি আমি সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এখানে 10 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আপনি পাচ্ছেন সেটা ডিজিটালি একটু জুম করে একটা ফোকাল লেন্থ পাচ্ছেন এবং মেইন যে ফোকাল লেন্থ সেটা পাচ্ছেন। সো লিটারেলি একটা সেন্সর দিয়ে 2টা ফোকাল লেন্থের ছবি তুলতে পাচ্ছেন এবং স্যামসাং এই জিনিসটা এখনও করে আসতেছে এবং এইটার সেলফির এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আপনি নর্মাল লাইটে ছবি তোলেন, খুব হাই কন্ট্রাস্টি লাইটে ছবি তোলেন এবং লো লাইটে ছবি তুলতে গেলেও খুব ভালো পিকচার বা সেলফির এক্সপিরিয়েন্স এটাতে পাবেন। তবে শার্পনেস এখনকার ক্যামেরার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে লো লাইটে বা একটু নাইট মুডে গেলে শার্পনেস কম পাওয়া যায়, তবে প্রপার লাইটে এটা খুব সুন্দর সেলফির এক্সপিরিয়েন্সও কিন্তু আপনাকে দিচ্ছে। সো ওভারঅল পিকচার কোয়ালিটিতে খুব বেশি কম্প্রোমাইজ এই জিনিসটাই নাই এবং এই বাজেটে যেসব ফোনগুলো পাচ্ছেন তার মধ্যে একদম চোখ বন্ধ করে এই ফোনটা আপনাকে বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স দিবে 20,000 টাকা কমের যেসব ফোনগুলো আছে। এবং এই দামে যদি আপনি নতুন ফোন টোন কিনতে চান
সেগুলোর থেকেও বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স এই পুরাতন ফোনটাই আপনাকে দিবে। এবার যদি এটার ভিডিও কোয়ালিটির কথা বলি, দেখেন এইটার সবগুলো সেন্সর দিয়ে আপনি 4K শ্যুট করতে পারবেন, একদম স্যাম্পল সহ আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এটা হলো স্যামসাং গ্যালাক্সি S10 এর ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইটা দিয়ে 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করা যায়, তবে 4K 60 ফ্রেমে শ্যুট করলে কিন্তু ওআইএস কাজ করে না, স্টেবিলিটি অত ভালো থাকে না, যে কারণে আমি 30 ফ্রেমে শ্যুট করতেছি। তো এখন আলট্রা ওয়াইড সেন্সর এখানে দেখতে পাচ্ছেন, তো এটার ভিডিও কোয়ালিটি কেমন তো ডেফিনেটলি বুঝতেই পারতেছেন। তবে আমার কাছে মনে হয় যে এত পুরাতন একটা ফোনেও এখনও যে এত ভালো ভিডিও কোয়ালিটি দিচ্ছে সেটা কিন্তু রিয়েলি ইমপ্রেসিভ। এবং এখন যদি আমি মেইন সেন্সরে শিফট হই, দেখেন সেম একই ধরনের ভিডিও কোয়ালিটি পাচ্ছেন এবং এটার স্টেবিলিটিও কিন্তু আরও ভালো। এটাতেও কিন্তু আপনি ওআইএস পাচ্ছেন এবং এই ওআইএসের জন্য কিন্তু ভালো স্টেবল ফুটেজ এটার মাধ্যমে পাওয়া যাচ্ছে। এবং এইটা যে ফোকাল লেন্থ সেটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড সুন্দর একটা ফোকাল লেন্থ পাচ্ছেন। এবং যখন আমি এখানে টেলিফটো লেন্সে শিফট হচ্ছি, দেখেন আরও একটু টাইট 2x এর মতো একটা ফিল পাচ্ছেন। তো এইটা দিয়েও মোটামুটি টাইট ভিডিও করতে পারছেন এবং এই সেন্সরটাতেও কিন্তু ওআইএস আছে, শুধুমাত্র আপনার আলট্রা ওয়াইডে ওআইএসটা নাই। তো এইটার ফোকাল লেন্থের মানে টাইট হইলেও দেখেন যথেষ্ট ভালো স্টেবল ভিডিও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এইটার টোটাল 3টা সেন্সরে আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো একদম অ্যাকুরেট কালার এখানে রিপ্রোডাকশন করতেছে এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। এখন আমাকে সেলফি ক্যামেরার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে আমি পোর্ট্রেট ভিডিও করতেছি এবং এই ফোনটা দিয়ে কিন্তু আপনি সব সেন্সর দিয়েই পোর্ট্রেট অর্থাৎ সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে এরকম ব্লার থাকবে। এবং এই সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করা যায়। তবে এখন ভিডিও শুরুতে যেটা আপনারা দেখেছেন সেটা তো এই ফোন দিয়েই শ্যুট করা, এবং এইটার ভিডিও কোয়ালিটি কেমন, স্টেবিলিটি ঠিক আছে কিনা এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেটা হোপফুলি আপনারা ছোট্ট ভিডিওর মধ্যে দেখে ফেলতে পারতেছেন। তবে একটা জিনিস ব্যাপার হচ্ছে কি, দেখেন এত পুরাতন একটা ফোনেও এখন আপনি এইটার ক্যামেরার কোনো ফিচার কিন্তু মিসিং পাচ্ছেন না। ভালো পোর্ট্রেট তুলতে পারতেছেন, ভালো পোর্ট্রেট ভিডিওগ্রাফি করতে পারতেছেন, 4K শ্যুট করতে পারতেছেন এবং সেই ফুটেজের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইউজাবল এই 2024 সালে এসেও। এবার আসি যে এই ফোনটার ব্যাটারির এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এই ফোনটাতে 3400 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে। তো আমি যে কথাটা প্রথমেই বলতেছিলাম যে কিছু কারণে এই ফোনটা আমি এখন আসলে সাজেস্ট করি না, তার অন্যতম যে প্রধান কারণ সেটা হলো এটার ব্যাটারি। এইটা অনেক পুরাতন ফোন, সাথে মাত্র 3400 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যে কারণে এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কিন্তু একদমই ভালো না। এটা আমি হেভি ইউজ করে মাত্র 3 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এই ফোনটা রেখে দিলে অটোমেটিক চার্জ ড্রেইন করতে থাকে। সো এই ফোনটা ব্যাটারি ব্যাকআপ দিক থেকে একদমই ভালো হবে না। সো যারা আসলে এই সময় এসে এই ফোনটা কিনতে চাচ্ছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাকে দিনে 2-3 বার চার্জ দিতে হতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখা ছাড়া আরেকটা জিনিস আপনাকে এই ফোনটা এখন কিনতে গেলে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ফোনটা অনেক পুরাতন ফোন। সো অথেন্টিক ফোন পাওয়া অনেক কষ্টকর। সো মার্কেটে যেসব ফোনগুলো আছে সেগুলো একটু দেখে শুনে বুঝে কিনতে হবে, যে সেটার ব্যাকসাইড চেঞ্জ করা কিনা বা ডিসপ্লে চেঞ্জ করা কিনা বা অন্য কোনো ক্যামেরা সেন্সরের ভিতর ডাস্ট আছে কিনা, এইসব জিনিসগুলো দেখে কিনে না এবং একটু ট্রাস্টেড জায়গা থেকে না কিনলে কিন্তু এই ফোনটা কিনে ঠকে যেতে পারেন এবং ব্যাটারির ইস্যুটা তো আছেই। এই ছিল মোটামুটি আমার স্যামসাং গ্যালাক্সি S10 এর পার্সোনাল ওপিনিয়ন। আপনারা যদি এই ফোনটা এখনও কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট করে জানাবেন। অন্যরা যারা আসলে এই ফোনটা কিনতে চাচ্ছে তাদের আরও বেটার পারচেস ডিসিশন কিন্তু তারা নিতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।